চেহারাতে আলাদা স্নিগ্ধতা দেখা যাচ্ছে। নিঃসন্দেহে উজ্জ্বল ফর্সা কোনো ছেলেকে ও সৌন্দর্যে হারাতে সক্ষম হবে। নীলের মায়াবী চোখগুলোর দিকে তাকাতেই আফজাল হোসেনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার ল্যাপটপ আনতেই মুচকি এসে নীল ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপে পেন ড্রাইভ ঢুকিয়ে কিছুক্ষণ সেট করলো। কিছু মুহূর্তের মাঝেই ভেসে আসলো প্রান্তের ড্রাগ ডিলিং, তারপর হোটেলে মেয়ে নিয়ে যাওয়া। কেউই যেন এই বিষয়গুলো মাথায় নিতে পারছে না। আফজাল হোসেন সহ সবাই স্থির হয়ে আছেন। নীল মৃদু হেসে বলল, প্লিজ কেউ ভেঙে পড়বেন না, আরও অনেক কিছু আছে। সবাই আমার ল্যাপটপে মনোযোগ দিল। প্রান্ত বাবা, একটু বোঝার চেষ্টা কর, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন ধরে সাজানো প্ল্যান আমার ওই নীল এত সহজে ভেঙে দিতে পারবে না। সুলতানা বেগম প্রান্তের পিছু পিছু ঘুরে ঘুরে বলছে এসব। প্রান্ত রাগী কণ্ঠে বলল, কি প্ল্যান করেছো তুমি? নানুর নামে মিথ্যে বলে তো কিছুই হলো না, বিয়ে তো ওই নীলই করে নিল। সুলতানা বেগম ভ্রুকুচকে বললেন, দেখ মা, কোনো কালই তোদের বিয়ের কথা বলে যায়নি, কিন্তু আমি তো আফজালকে ভুলিয়ে বুঝিয়ে দিয়েছি। এত বড় একটা মিথ্যা বলতে পেরেছি, আর এখন কেন পারবো না? প্রান্ত বিরক্তি নিয়ে বলল, এত সব বুঝি না, আমার প্রপার্টি চাই, সাথে পরীকেও এখন লাগবে। ওর অবস্থা বেহাল করে দিব, মামার সমস্ত কিছু আমার চাই। সুলতানা বেগম বেডে বসে বললেন, সেটাই হবে। 20 বছর ধরে ওদের সংসারে নানাভাবে ভেজাল করে রেখেছি শুধুমাত্র প্রপার্টির জন্য। এত সব করেছি, তাও সংসার ভাঙেনি। তাই তো বুদ্ধি করে পরীকে টোপে ফেলেছি। এত সব করেছি কি এমনি এমনি নাকি? চিন্তা করিস না, সব ঠিক করে দিব। শুধুমাত্র একটু সময় লাগবে। যেভাবে হোক আফজালকে বসে আনতেই হবে। ভিডিও ফুটেজ দেখে সবার অবস্থা নাজেহাল। এত বড় ষড়যন্ত্র চলছে। আফজাল হোসেন থম মেরে বসে আছেন, তার মাথা কাজ করছে না। তার নিজের বড় বোন, ছি এতটা! আফজাল হোসেনের শরীর রাগে কাঁপছে। উনি হন্তদন্ত হয়ে বেরোতে গেলেন, তার আগে নীল বাধা দিয়ে বলল, প্লিজ শান্ত হন, ওনাদের যোগ্য শাস্তি অবশ্যই দেওয়া হবে। আর প্রান্তকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, এখন বাকি ফুপি শাশুড়ির শাস্তি। আফজাল হোসেন সোফাতে বসে পড়লেন। তার মাথা প্রচুর যন্ত্রণা করছে। নীলে কিছুক্ষণ বসে থাকলো। পরিবেশ ভারী। এই মুহূর্তে অন্য কিছু বলা নিতান্তই অযোগ্য। নীল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। রাত 10:17 বাজে। নীল উঠে দাঁড়ালো, তারপর সবার উদ্দেশ্যে বলল, আজ আমি আসি। মিসেস রাহিলা চোখ মুছে বললেন, সে কি কথা, ডিনার করে যাও। নীল মলিন হেসে বলল, আজ সময় নিয়ে আন্টি, অন্য একদিন। মিসেস রাহিলা আর জোর করলেন না। সবার মনের অবস্থা গুরুতর। সবাইকে বিদায় জানালো নীল। নিশা আর আমানকে ইশারা করলো নীলের কাছে আসতে। নীল গাড়ি থেকে 2টো চকলেট বক্স বের করে ওদের হাতে দিল। তারপর কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে বলল, আপুকে দেখতে যাবে না? আমি কি তোমাদের ভাই হিসেবে খুব অযোগ্য? নিশা আর আমান মুচকি এসে বলল, আপুর ইচ্ছের কাছে সবকিছু ঠিকঠাক। নীল মুচকি এসে বলল, বাহ, বুদ্ধি আছে দেখছি। আচ্ছা আমি আসি, আর খুব তাড়াতাড়ি তোমার আপুকে নিয়ে আসবো। নিশা আর আমান মুচকি হাসলো। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না তোমাদের আপুর সাথে আমার পথ চলা হবে কিনা, তবে তোমাদের আপুর ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারি, কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে যেতে পারি না। এইটুকু বলে নীল মলিন হাসলো। নিশা আর আমান বলল, চিন্তা করবেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। নীল হালকা হেসে ভাবল, নিশার আমানও পরীর মতো সান্ত্বনা দিতে পারে। ছোট সময়ে কত রকম সান্ত্বনার বাণী শুনিয়েছে পরী। পুরনো কথা ভাবতে নীলের মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। নীল গাড়ি নিয়ে পরীদের বাসা থেকে বের হয়ে গেল। পরী একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার মেন ডোরে। নীলের আসার নামই নেই। করিডোরে দাঁড়িয়ে পায়চারি করছে পরী। মনের ভেতর শান্তি নেই। নীল একা বের হয়েছে, এখনো ফেরার নাম নেই। রাত 12টা বেজে গেছে। পরী ডিনার করতে গিয়েও পারেনি। মুখ দিয়ে খাবার যাচ্ছিল না। রাত 1টা ছুঁই ছুঁই। পরী ঘুমের ওষুধ খেয়েছিল, তাই হাজারো ক্লান্তির মাঝেও চোখ জোড়া অসাড় হয়ে আসছে। পরী নীলের রুমের দিকে পা বাড়ালো। 2 সেটের সোফাতে গালে হাত দিয়ে বসে রইল। ভাই এবার যেতে দে, কালকে আবার আড্ডা হবে। রাত 2টো বেজে গেছে, ফোনের ব্যাটারি লো, সবাই চিন্তা করবে। নীলের কথাতে সাদাফ মুখ কুঁচকে বলল, বেটা পুরো 4 বছর পর দেখা, আর এখনই চলে যেতে চাচ্ছিস? আরে ভাই, বউ তো আর পালিয়ে যাচ্ছে না, আর একটু আড্ডা দিয়ে যা। নীল ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভাই টাইম নেই আজ, কাল জমিয়ে আড্ডা হবে। 10 টাকা বেশি ট্রিট দিব তোরে, তাও যেতে দে। তোর ফাইজলামি আর গেল না। আচ্ছা যা,
সাদাবকে বিদায় জানিয়ে নীল চলে আসলো। এই রামছাগলের সাথে আজই দেখা হতে হলো। নীল গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়লো। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 3টে বেজে গেল। নীল ক্লান্ত, ডিনার করাও হয়নি, ইচ্ছেও নেই। ব্লেজার খুলে বা হাত দিয়ে ঝুলিয়ে বাসার সামনে আসলো। ডুপ্লিকেট চাবি দিয়ে নীল বাসায় ঢুকে পড়লো। বাড়ি পুরো অন্ধকার, থেকে থেকে ডিম লাইট জ্বালানো। কারো ঘুমে ব্যাঘাত ঘটবে দেখে লাইট আর জ্বালালো না। ডিম লাইটের মৃদু আলো দিয়েই সিঁড়ি বেয়ে নীল ওপরে উঠে গেল। করিডোর দিয়ে হেঁটে চলেছে। পরীর রুমের সামনে এসে ভাবলো একবার পরীকে দেখে যাবে। পরে আবার ভাবলো না, থাকুক, ঘুমোচ্ছে। নীল ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমের দিকে গেল। রুমের লাইট জ্বলতে দেখে নীলের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। নীল নিজেকে সামনে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকেই স্তব্ধ হয়ে গেল। নিজের চোখ কষলে আবার তাকালো। না, নীল তো ভুল দেখছে না। পরে সোফাতে আতশোয়া হয়ে শুয়ে আছে, কি নিষ্পাপের মুখ। নীলের ইচ্ছে করছে একটা ভালোবাসার পরশতে দিতে। পরক্ষণই ভাবলো না, পরি ঘুমে, যদি এতে কোনোভাবে ও খারাপ হবে। তাই নীল নিজে সূক্ষ্ম ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। ব্লেজারটা কাভারে রেখে পরীর কাছে আসলো। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরীকে দেখলো, খুব গভীরভাবেই দেখলো। পরি আগের মতো আর গরুমরু নেই, বেশ সুন্দর স্বাস্থ্য হয়েছে, খুব বেশি চিকনও নয়। গায়ের রং আগের থেকে কয়েক সেট ফর্সা হয়েছে, আর বোঝা নাকটা খানিকটা শুরু হয়েছে। নীল খুঁটিয়ে খুঁটিয়ে পরীকে দেখে নিল। ইস, নীল বুঝে আবার নতুন করে পরীর প্রেমে পড়ল। নিজেকে পাগল পাগলই মনে হচ্ছে নীলের। নীল 80% নিশ্চিত পরীর ফ্যামিলি থেকে ওদের সম্পর্কটা মেনে নেবে, কিন্তু যদি কোনোভাবে ওনারা নীলের প্রতি আহত হয় সেটাই ভয়। তবুও নীল বেশ নিশ্চিন্তে আছে এখন। আগের মতো বুকে পাথর চাপা কষ্টটা আর নেই। নীল মেঝেতে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পরীর দিকে এক পলকে তাকিয়ে রইল। এই ঘুমন্ত পরীটা রোজ নীলের পাশে এইভাবে ঘুমিয়ে থাকবে বুঝি? না না, পাশে কেন ঘুমাবে? পরী তো নীলের বুকে ঘুমাবে। নীল আলতো হাতে পরীর চুলে বিলি কেটে দেবে, আর মাঝে মাঝে ভালোবাসার পরশ দিয়ে দেবে। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে নীলের ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল। নীল লক্ষ্য করলো সোফাতে ঘুমোতে পরীর বেশ বেগ পেতে হচ্ছে। নীল মুচকি হেসে উঠে দাঁড়ালো। পরীকে কোলে করে বেডে এনে শুইয়ে দিল। গায়ে চাদর টেনে দিয়ে নীল ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো পরীর অবাধ্য চুলগুলো মুখে আছড়ে পড়ছে। নীল বেশ বিরক্ত হলো। কেন রে, আর কাউকে পাস না? শুধু শুধু আমার পরীকে আঁকড়ে ধরিস। পরীর চুল থেকে পায়ের পাতা অব্দি সমস্তটা জুড়ে আমি থাকবো, শুধু আমি। হঠাৎই নীল নিজের কৈশোর জীবনকে অনুভব করতে লাগলো। এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন। নীল নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে নীল ভাবল, না, পরি আমার স্ত্রী, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি। ওর পাশে ঘুমোতে দোষ কিসে? আর এমন তো নয় যে পরি ওকে ভালোবাসে না। নীল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পরির পাশে গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরীকে দেখল নীল। পরি ঘুমের ঘোরে কোলবালিশ খুঁজতে লাগলো। এপাশ ঘুরতেই পরি নীলের পেট জড়িয়ে ধরল। তারপর নীলের খানিকটা কাছে এসে একদম নীলের বুকের সাথে মিশে গেল। নীলের বুকের উষ্ণতা পেয়ে পরি নীলকে নিজের সাথে মিশিয়ে নিল। ঘুমের ঘোরে পরির এমন কাণ্ড দেখে নীল মুচকি হাসল। পরি যদি এই পরিস্থিতি দেখতো তো লজ্জায় লাল নীল হয়ে যেত। পরির লজ্জা মাখা মুখটা দেখতে নীলের বেশ ভালো লাগে। পুরো পরীকেই নীলের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। এক হাত দিয়ে পরীকে জড়িয়ে নিল নীল। তারপর চোখ বুঝতেই ঘুম মহাশা নীলকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। সকালের মৃদু আলো চোখে পড়তেই পরীর ঘুম ভেঙে গেল। পরীর চোখ পিটপিট করে তাকিয়ে উঠে বসতে চাইল, কিন্তু কোনো কিছু যেন ওকে আটকে রেখেছে। পরী পাশ ফিরে তাকাতে দেখলো নীল ওকে জড়িয়ে ধরে আছে। পরীর চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। নীল এখানে কিভাবে? পরী আশেপাশে চোখ ভুলাতেই বুঝলো এটা নীলের রুম। কাল রাতে নীলের রুমে ঘুমিয়ে পড়েছিল। আর বাকিটুকু বুঝতে পরীর আর বেগ পেতে হলো না। হঠাৎই পরীর বেশ লজ্জা লাগছিল। নীলের পাশে শুয়ে আছে। ইস, কি লজ্জা! এখন যদি নীল জেগে যায় তো পরীর লজ্জাতেই মরে যাবে। ভাবতে না ভাবতে নীলের ঘুমটা আলগা হয়ে গেল। নীল চোখ মেলে তাকাতে দেখলো পরী জেগে গিয়েছে। নীল মুচকি এসে উঠে বসলো। তারপর বলল, ঘুম কেমন হলো পরি? পরী লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ভালো। নীল মৃদু হেসে বলল, শুধু ভালো? আমার তো খুব ভালো ঘুম হয়েছে, এনজয়েবল ঘুম। নীলের কথাতে পরী থতমত খেয়ে গেল। কি বলছে নীল? পরী ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, মানে? নীল কিছুক্ষণ পরীর দিকে তাকিয়ে তারপর বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আমি কিছুই করিনি। নীলের কথাতে পরী দ্বিগুণ লজ্জা পেল। ইস, কি সব কথা বলছে নীল! নীল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6:30 বাজে।
শীতকাল পড়ে যাওয়াতে 7টার আগে কোনো কাকপক্ষীও ঘুম থেকে ওঠে না। নীল পরীকে টেনে বেডে শুইয়ে দিল, তারপর পরীকে জড়িয়ে শুয়ে পড়ল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে সমস্তটাই পরীর মাথার ওপর দিয়ে গেল। পরী ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। পরী নীলকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু বারবারই অসফল হলো। পরী মৃদু স্বরে বলল, ছাড়ুন প্লিজ, আম্মু উঠে পড়বে। পরীর কথাতে নীল পরীর দিকে এক পলক তাকিয়ে আবার শুয়ে পড়ল। পরী বোকা বনে গেল। নীল মুচকে এসে বলল, এত দূরে দূরে থেকো না পরি, নিজেকে সামলাতে পারছি না, বড্ড ইচ্ছে করে কাছে পেতে। নীলের কথা শুনে পরীর গাল দুটো কমলা রং ধারণ করলো। নীল জানে পরী লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলল না। হঠাৎই দরজায় কড়া পড়ল। পরী শুকনো ঢোক গিলে নিল। ভয়ার্ত চোখে তাকিয়ে নীলকে বলল, আমি লুকিয়ে পড়ছি, আপনি গিয়ে দরজাটা খুলে দিন। পরীর কথাতে নীলের ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে গেল। নীল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, হোয়াট? পরী নিচু স্বরে বলল, কেউ আমাকে দেখলে কি ভাববে? আমাকে যদি বলে আমি এখানে কি করছিলাম। পরীর কথাতে নীল হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারছে না। অবশেষে নীল হাসতে হাসতে বলল, কি বলবে তাই তো? এটা তো সহজ, বলবে স্বামীর সাথে রোম্যান্স করছিলাম। পরী নীলের দিকে তাকিয়ে বোকার মতো করে বলল, আমি কখন রোম্যান্স করলাম? আপনিই তো বললেন আপনি কিছু করেননি। এইটুকু বলে পরী জিহ্বাতে কামড় দিল। এই রে, ভুল জায়গাতে ভুল উচ্চারণ করে ফেলেছি। ইস, কি লজ্জা! পরীকে লজ্জায় লাল নীল হতে দেখে নীল হাসতে লাগলো। ময়না ডাক দিতেই বলল, একটু পরে উঠছি। ময়না আচ্ছা ভাইজান বলে যেতেই নীল বাঁকা হাসলো। পরীকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে বলল, আমি এখন যা তা করতে পারি, কিন্তু করব না মিসেস নীল, তবে এত সহজে ছাড়ছি না। এইটুকু বলেই নীল পরীর গলাতে চুমু দিয়ে দিল। ভোরের মিষ্টি আলোর সাথে নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে পরী কেঁপে উঠল। নীল পরীর গলাতে বেশ কয়েকটা চুমু দিতেই পরী নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল বুঝতে পেরে মুচকি আসলো। পাগলি একটা, এইটুকু ভালোবাসাও নিতে পারে না। পরবর্তীতে কি যে করবে, হ্যাঁ তো লজ্জাবতী মেয়েটা, অথচ সেই নীলকেই গভীরভাবে ভালোবাসে। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভালোবাসার সাগরে ডুবিয়ে দিব, প্রস্তুত হও পিচ্ছি। পিচ্ছি বলে কোনো ছাড় নেই। নীলের কথাতে পরী লজ্জায় কুঁকড়ে গেল। কী সব বলছে নীল? এই ছেলেটার মুখে লাগাম নেই। পরীকে লজ্জা পেতে দেখলেই যেন ওর শান্তি। ভালোবাসার সাগরে ডুবিয়ে দেবো কথাতে ভাবতেই পরীর শরীরে শিহরণ বয়ে গেল। উফ, নীল এই ছেলেটা বুঝি পরীকে মেরেই ফেলবে। নাস্তার টেবিলে বসে আছে সবাই। পরী আর রোজিনা বেগম খাবার সার্ভ করছে। ময়না কিচেন থেকে খাবার এনে দিচ্ছে। নীল আপন মনে খাবার খাচ্ছে। পরী বারবার নীলের দিকে তাকাচ্ছে, কিন্তু নীল পরীকে পাত্তাই দিচ্ছে না। পরীর ইচ্ছে করছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। পরী নীলের মনোযোগ পাওয়ার জন্য খাবার সার্ভ করে নীলের বরাবর খেতে বসলো। অল্প একটু খাবার নিয়ে খেতে লাগলো পরী, কিন্তু নীল এখনো পরীর দিকে তাকাচ্ছে না, যার ফলে পরী বেশ বিরক্ত। হঠাৎই পরীর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। পরী বাঁকা হাসলো, তারপর এক টুকরো খাবার মুখে দিতে দিতে পা দিয়ে নীলের পায়ে খোঁচা মেরে দিল। নীল খাবার খেতে গিয়ে চমকে গেল। নীল ভ্রুকুচকে পরীর দিকে তাকালো, কিন্তু পরী তো খাবার খেতে মগ্ন। পরীকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে এই কাজটা পরী করেছে, কিন্তু আশেপাশে এমন কেউ নেই যে নীলকে খোঁচা মারবে। নীল বিরক্ত ঠেলে আবার খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। পরী মিটিমিটি হাসছে। পরী নীলকে খোঁচা মারার জন্য আবার পা এগোতেই নীল নিজের পা দিয়ে পরীর পা আটকে ফেলল। পরীর হাত থেকে খাবারের টুকরো প্লেটে পড়ে গেল। নীল বাঁকা হেসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী বা হাত মাথায় ঠেকিয়ে ভাবছে, গেলাম ধরা পড়ে। পরী শুকনো ঢোক গিলে নীলের দিকে তাকাতে নীল চোখ মেলে দিল। পরী লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। পরী পা ঠেলে বারবার ছাড়ানোর চেষ্টা করছে নীলের পাকে, কিন্তু নীল বারংবার পা আটকে নিচ্ছে। পরী অসহায় দৃষ্টিতে নীলের দিকে চেয়ে আছে, কিন্তু নীল খাবার খেতে গভীর মনোযোগ দিচ্ছে। পরী একটু জোরে পা সরাতে চাইলেও নীল বোম ফাটিয়ে দেয়।